আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ ও কার্যকর রুট নিয়ে তেহরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে প্রণালীটি পুনরায় পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্র জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU যথাযথভাবে মেনে চলছে কিনা তার উপর। আরাকচির বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজের ভবিষ্যৎ শুধু নৌপথ ব্যবস্থাপনার বিষয় নয়, বরং ইরান যুক্তরাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক সমঝোতার সঙ্গেও সরাসরি যুক্ত। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্র যদি MOUর প্রতিশ্রুতি ও শর্তগুলো বাস্তবায়ন করে, তাহলে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার পথ আরও সহজ হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দক্ষিণ লেবাননে। ইসরায়েলি বাহিনী সেখানে একের পর এক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে অন্তত 11 জনকে হত্যা করেছে। জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননে এটিকে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। হামলার ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক তৎপরতা অব্যাহত থাকায় বৈরুত ও আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। একই সময় পারস্য উপসাগর ও আরব সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে। মার্কিন নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন আরব সাগরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে এটি USS আব্রাহাম লিঙ্কনের দায়িত্ব গ্রহণ করবে। আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত নাবিকদের কর্মপরিবেশ ও জাহাজের ভেতরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। ফলে হরমুজ প্রণালীকে ঘিরে কূটনৈতিক আলোচনা, দক্ষিণ লেবানন ইসরায়েলি হামলা এবং আরব সাগরে মার্কিন সামরিক উপস্থিতি, তিনটি ঘটনাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি এখন নির্ভর করছে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা কতটা কার্যকর হয় এবং যুদ্ধবিরতি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো কত দ্রুত সমাধানে পৌঁছতে পারে তার উপর। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্ট্রেইট অফ হরমুজ নিয়ে বাড়াবাড়ি না করার সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ব্যঙ্গ করে তিনি বলেছেন, নিজের নিরাপত্তা নিয়েই বরং মার্কিন প্রেসিডেন্টের চিন্তা করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালী নিয়ে অন্তহীন ধাপ্পাবাজি না করে ট্রাম্পের উচিত নিজের নিরাপত্তার দিকে নজর দেয়া। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে ট্রাম্পকে শেষ পর্যন্ত একটি ফুড ট্রাকের ভেতরে লুকিয়ে থাকতে হতে পারে। আজিজির এই মন্তব্য এসেছে ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের পর। ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর তিনি শিগগিরই স্ট্রেইট অফ হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন। গুরুত্বপূর্ণ এই জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এমন হুমকিকে ইরান কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে। আজিজির ফুড ট্রাক মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, গত মাসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে ট্রাম্প আঙ্কারা সফরকালে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় এয়ারফোর্স ওয়ান থেকে একটি ছোট সরকারি বিমানে ওঠার সময় একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করেছিলেন। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ইরান দীর্ঘদিন ধরে এই জলপথকে নিজের আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌম অধিকারের অংশ হিসেবে বিবেচনা করে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হরমুজে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখার উপর জোর দিচ্ছে। ফলে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি এবং তেহরানের পাল্টা বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, হরমুজের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত তেহরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সরাসরি যুক্ত। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হামাসের একটি সূত্র আনাদুলুকে জানিয়েছে, প্রতিনিধি দলটি মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে ফিলিস্তিনি ইস্যুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার প্রধান বিষয় হবে গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তিকে আরও সুসংহত করা এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার প্রচেষ্টা। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কায়রোর এই সফর যুদ্ধবিরতি চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে সমন্বয়ের অংশ। দীর্ঘ সংঘাতের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন ইস্যুতে উত্তেজনা ও মতবিরোধ অব্যাহত রয়েছে। ফলে চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
খলিল আল হাইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশি সংগঠনটির প্রধান খালেদ মিশাল, পশ্চিম তীরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্ক বিষয়ক কার্যালয়ের প্রধান বাসেম নাইম রয়েছেন। কায়রোর এই বৈঠকে গাজা যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হামাস ও মিশরের কর্মকর্তাদের আলোচনায় যুদ্ধবিরতি বজায় রাখা, চুক্তির শর্ত কার্যকর করা এবং ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। মিশর দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই বৈঠকের মাধ্যমে যুদ্ধবিরতি আরও কার্যকর ও স্থায়ী করার পাশাপাশি গাজায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথ তৈরির চেষ্টা চালানো হবে বলে আশা করা হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত প্রতিরোধ ফ্রন্টকে স্বীকৃতি দিয়েছেন। শনিবার তেহরানে সাংস্কৃতিক কর্মীদের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ বলেন, আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, পারমাণবিক কর্মসূচি, প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং হরমুজ প্রণালী সবকিছু নিয়ে ছাড় দেওয়ার দাবি জানানো হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী মূল 15 দফা প্রস্তাবে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকলেও শেষ পর্যন্ত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরোধ ফ্রন্টের অবস্থানকে কার্যত মেনে নিতে বাধ্য হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনার প্রক্রিয়া থেমে যাওয়ার কারণও ব্যাখ্যা করেন গালিবাফ। তিনি অভিযোগ করেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার পরও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে। দাইয়েহ এলাকায় সর্বশেষ হামলায় হিজবুল্লাহর প্রতিরোধ আন্দোলনের গোয়েন্দা বিভাগের প্রধান ও তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর ইরান আলোচনা স্থগিত করে বলে দাবি করেন তিনি। গালিবাফ আরও বলেন, ইসরায়েল এ ধরনের সামরিক পদক্ষেপ পুনরায় নিলে ইরান পুরো অঞ্চল জুড়ে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল। একই সঙ্গে তিনি ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেরও সমালোচনা করেন। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের ধারাবাহিক বক্তব্যকে কেন্দ্র করে তেহরান সতর্কবার্তা দিয়েছে বলেও জানান গালিবাফ। তার দাবি, হরমুজ পুনরায় খুলে দেওয়ার সঙ্গে অবরোধ প্রত্যাহারের শর্ত যুক্ত করার বিষয়ে ইরান কোনো সম্মতি দেয়নি। গালিবাফের ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা ছিল মূলত যুদ্ধ কূটনীতি, যেখানে সামরিক চাপ, রাজনৈতিক দর কষাকষি ও কূটনৈতিক বার্তা একই সঙ্গে কাজ করেছে। মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ব্যবহারকারীদের দাবি, সেন্টকম প্রকাশিত ওই মানচিত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। মানচিত্রটি সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের মধ্যপ্রাচ্যে 10 দিনের সফর সংক্রান্ত একটি বিবৃতির সঙ্গে প্রকাশ করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, ইসরায়েলের সীমানার মধ্যে গাজা ও পশ্চিম তীরও অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এক্সের এক ব্যবহারকারী মন্তব্য করেন, পশ্চিম তীর ও গাজাকে ইসরায়েলের অংশ হিসেবে কিভাবে দেখানো হলো? এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম স্পুটনিকও বিষয়টি তুলে ধরে দাবি করে, সেন্টকমের মানচিত্রে আবারও ভৌগোলিক ভুল দেখা গেছে এবং গাজা ও পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে পরবর্তীতে সেন্টকমের ওয়েবসাইটে থাকা বিবৃতির সঙ্গে সংযুক্ত মানচিত্রে পরিবর্তন দেখা যায়। আল জাজিরা যখন বিবৃতিটি পর্যালোচনা করে, তখন অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েল থেকে আলাদা হিসেবে দেখানো হচ্ছিল, যদিও গাজাকে তখনও পৃথক ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এটি কি নিছক মানচিত্রগত ভুল নাকি রাজনৈতিক অবস্থানের প্রতিফলন? বিশেষ করে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন বিতর্ক তীব্র চলছে, তখন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডের প্রকাশিত মানচিত্র নিয়ে এমন সমালোচনা নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে জাতিসংঘের 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 157টি রাষ্ট্র ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।